কিছু রহস্য রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের আজকের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের গল্প অবলম্বনে বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালের 2 মে কলকাতা শহরের সাহিত্য এবং শিল্প সমাজে একজন খ্যাতনামা রায় পরিবারেই জন্ম হয় তার। বাংলা তথা ভারতবর্ষের 20 শতাব্দীর একজন শ্রেষ্ঠ চিত্র পরিচালক হিসেবে সত্যজিৎ রায়ের নাম মানুষের মনের মণিকোঠায় স্থাপত্য গড়ে এসেছে চিরকাল। 1955 সালে তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী 11টি আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত। এই অস্কার বিজয়ী চলচ্চিত্রকার শুধু যে একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন তা কিন্তু নয়, এর পাশাপাশি তিনি একজন কীর্তিমান লেখকও বটে। ফেলুদার মতো কাল্পনিক গোয়েন্দা চরিত্র, কল্পবিজ্ঞানে প্রফেসর শঙ্কু তারই অমর সৃষ্টি। আমরা আজকের গল্পটি বেছে নিয়েছি তার লেখা বিভিন্ন ছোট গল্পগুলির মধ্যে থেকে। আমাদের আজকের গল্পে পরিমল ঘোষ এবং চুনিলালের চরিত্রে রোহন, ডাক্তার চন্দ্রের চরিত্রে সম্রাট, দীনেশ মুখার্জির কণ্ঠে শিবম, আবহ সঙ্গীতে সম্রাট রায়, সবশেষে গল্পের সূত্রধার, গল্প পাঠ এবং বিপিন চৌধুরীর কণ্ঠে আমি অনিক। শুরু হচ্ছে বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। নিউ মার্কেটের কালীচরণের দোকান থেকে প্রতি সোমবার আফিস ফেরতা বই কিনে বাড়ি ফেরেন বিপিন চৌধুরী। যত রাজ্যের ডিটেকটিভ বই, রহস্যের বই আর সব ভূতের গল্প। একসাথে অন্তত খান 5 বই না কিনলে তার এক সপ্তাহের খোরাক হয় না। বাড়িতে তিনি একা মানুষ, লোকের সঙ্গে মেলামেশা তার ধাতেই আসে না। আড্ডার বাতিক নেই, বন্ধু পরিজনের সংখ্যাও কম। সন্ধ্যায় তার বাড়িতে যেসব কাজের লোক আসেন তারা কাজের কথা সেরে উঠে চলে যান। যারা ওঠেন না বা উঠতে চান না, বিপিনবাবু তাদের 8:15 বাজলেই বলেন, আমার ডাক্তারের আদেশ আছে, 8:30 খাওয়া সারতে হবে, কিছু মনে করবেন না। খাওয়ার পর আধ ঘন্টা বিশ্রাম, তারপর গল্পের বই হাতে নিয়ে সোজা বিছানায়। এই নিয়ম যে কতদিন ধরে চলে আসছে বিপিনবাবুর নিজেরই তার হিসেব নেই। আজ কালীচরণের দোকানে বই ঘাটতে ঘাটতে বিপিনবাবুর খেয়াল হলো আরেকটি লোক যেন তার পাশে কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। বিপিনবাবু মুখ তুলে দেখেন একটি গোলগাল অমায়িক চেহারার ভদ্রলোক তারই দিকে চেয়ে হাসছেন। আপনি আমারে চিনতে পারছেন না বোধহয়। বিপিনবাবু কিঞ্চিত অপ্রস্তুত বোধ করলেন। কই, এর সঙ্গে তো কোনোদিন আলাপ হয়েছে বলে তার মনে পড়ে না। এমন মুখও তো কোনো মনে পড়ছে না তার। অবশ্যই আপনি কাজের মানুষ, অনেক রকম লোকজনের লগে দেখা হয় তো রোজ, তাই বোধহয়। আমার কি আপনার সঙ্গে আলাপ হয়েছে এর আগে? বিপিনবাবু জিজ্ঞেস করলেন। ভদ্রলোক যেন এবার একটু অবাক হয়েই বললেন, আগে 7 দিন দুবেলা সমানে দেখা হয়েছে। আরে আমি আপনার গাড়ির ব্যবস্থা করে দিলুম, সেই গাড়িতে করে আপনি হুড্রু ফলস দেখতে গেলেন, সেই 1958-এ রাঁচিতে। আরে মনে নেই? আমার নাম পরিমল ঘোষ। রাঁচি? বিপিনবাবু এবার বুঝলেন যে ভুল তার হয়নি, হয়েছে এই লোকটিরই। কারণ বিপিনবাবু কোনোদিন রাঁচি যাননি। যাওয়ার কথা হয়তো হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত তার যাওয়া হয়ে ওঠেনি। এবার বিপিনবাবু একটু হেসে বললে, আমি কে তা আপনি জানেন কি? ভদ্রলোক চোখ কপালে তুলে জিভ কেটে বললে, আহা, সি 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 সি, আপনি কে তা জানবো না? আরে আপনি বলেন কি, এ শহরে বিপিন চৌধুরীরে কে না চেনে? বিপিনবাবু এবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদু স্বরে বললেন,
কিন্তু তাও আপনার ভুলই হয়েছে। ওরকম হয় মাঝে মাঝে। আমি রাঁচি যাইনি কখনো। কি বলছেন মিস্টার চৌধুরী? ঝর্ণা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেলেন, আপনার হাঁটু সরে গেল। আমি তো শেষটায় আয়োডিনের ব্যবস্থা করলুম। পরদিন নেতারহাট যাওয়ার কথা ছিল, আমি গাড়ি ঠিক করলুম। আপনি বললেন পায়ের ব্যথাটা ট্রাবল দিচ্ছে, আমি যাবো না। কিছুই মনে পড়ছে না? আপনার চেনা আরেকজন লোকও তো গেছলো সেবার, কি যেন নাম, দীনেশ চৌধুরী না মুখুজ্জে দীনেশ মুখুজ্জে। আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে, বললেন হোটেলের খাবার আপনার মোটে বরদাস্ত হয় না, তার চেয়ে বাবুর্চি দিয়ে রান্না করেই নেওয়া ভালো। দীনেশ মুখুজ্জে ছিলেন তার বোনের বাড়ি। আপনাদের দুজনের সেই তর্ক লাগলো সাদে যাওয়ার ব্যাপার নিয়ে, মনে নেই? সবই ভুলে গেলেন? আচ্ছা আচ্ছা, আমি আরও বলছি। আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল, তাতে গল্পের বই থাকতো, বাইরে গেলে নিয়ে যেতেন। কেমন, ঠিক কি না? বিপিনবাবু এবার গম্ভীর এবং সংযত গলায় বললে, আপনি 58-এর কোন মাসের কথা বলছেন বলুন তো? ওই তো ওই মহালয়ার ঠিক পরে, হয় আশ্বিন নয় কার্তিক। আজ্ঞে না, আপনি ভুল করলেন মশাই। পুজোয় সে বছর আমি ছিলাম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে। নমস্কার। কিন্তু ভদ্রলোক গেলেন না। অবাক অপলক দৃষ্টিতে বিপিনবাবুর দিকে চেয়ে বিড়বিড় করে বলে যেতে লাগলেন, কি আশ্চর্য! একদিন সন্ধেবেলায় আপনার বাংলোর দাওয়ায় বসে চা খেলুম। আপনি আপনার ফ্যামিলির অনেক কথাই বললেন আপনার ছেলেপিলে নাই, স্ত্রীও 12-13 বছর আগে গত হয়েছেন। আর আপনার ভাই, ভেরি স্যাড কেস স্যার। তার মাথায় গন্ডগোল ছিল, তাই আপনি পাগলাগারদ দেখতে যেতে চাইলেন না। বললেন ভাইয়ের কথা মনে পড়ে যায়। বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন, তখনও ভদ্রলোক তার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। বার্ট্রাম স্ট্রিটে লাইট হাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বুইক গাড়িটা লাগানো ছিল। তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন, একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম। যত সব উটকো লোকের দল। চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠান্ডা হতেই বিপিনবাবুর আফসোস হলো, বাজে ভণ্ড লোকটাকে এতটা সময় কেন যে মিছিমিছি দিলেন তিনি। রাঁচি তো তিনি কখনো যাননি, কখনোই যেতে পারেন না। মাত্র 6-7 বছর আগেকার স্মৃতি মানুষে এত সহজে ভুলতে পারে না। এক যদি না। বিপিনবাবুর মাথা হঠাৎ বন করে ঘুরে গেল। এক যদি না তার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে, কিন্তু তাই বা হয় কি করে? তিনি তো দিব্যি অফিসে কাজ করে যাচ্ছেন। এত বিরাট অফিস, এত দায়িত্বপূর্ণ কাজ, কোথাও তো কোনো ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না। আজও তো একটা জরুরি মিটিংয়ে 8 ঘন্টা বক্তৃতা দিয়েছেন তিনি। আশ্চর্য! অথচ লোকটা তার এত খবর রাখলো কি করে? এ যে একেবারে নারী নক্ষত্র জেনে বসে আছে। বইয়ের ব্যাগ, স্ত্রীর মৃত্যু, ভাইয়ের মাথা খারাপ, ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারে। ভুল কেন? জেনে শুনে মিথ্যে কথা বলছে। 58 সালের পুজোয় তিনি রাঁচি যাননি, গিয়েছিলেন কানপুরে তার বন্ধু হরিদাস বাগচির বাড়িতে। হরিদাসকে লিখলেই না, হরিদাসকে লেখার উপায় নেই। বিপিনবাবুর হঠাৎ খেয়াল হলো
হরিদাস বাগচি আজ মাসখানেক হলো সস্ত্রীক জাপানে গেছেন তার ব্যবসার ব্যাপারে। জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না, কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা একেবারে বন্ধ। কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায়? এমন যদি হতো যে 1958 সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনো খুনের জন্য পুলিশ তাকে দায়ী করার চেষ্টা করছে, তখনই তার চিঠির প্রয়োজন হতো হরিদাস বাগচির কাছ থেকে। এখন তো প্রমাণের কোনো দরকার নেই, তিনি নিজেই জানেন তিনি রাঁচি যান, ব্যাস ল্যাটা চুকে গেল। গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেকটা ঠান্ডা হলেও মনের মধ্যে একটা খটকা, একটা অস্বস্তি বোধ যেন লেগেই থাকলো। হেস্টিংসের কাছাকাছি এসে বিপিন বাবু তার প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে তার ডান হাঁটুতে একটা 1 ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। সেটা কবেকার দাগ তা বুঝবার কোনো উপায় নেই। ছেলেবেলায় কি কখনো হোঁচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিন বাবু? অনেক চেষ্টা করেও সেটা তিনি মনেই করতে পারলেন না। চরকডাঙ্গার মোড়ের কাছাকাছি এসে তার দীনেশ মুখুর্জের কথাটা মনে পড়ল। লোকটা বলছিল বটে দীনেশ মুখুর্জে রাঁচিতে ঠিক ওই একই সময়তেই ছিল। তাহলে একবার দীনেশকে জিজ্ঞেস করলেই তো হয়, সে তো এই কাছেই থাকে, বেনীনন্দন স্ট্রিট হবে বোধহয়। এখনই যাবেন কি তার কাছে? কিন্তু যদি রাঁচি যাওয়ার ব্যাপারটা মিথ্যেই হয়, তাহলে দীনেশকে সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস করলে তো বিপিনবাবুকে পাগল ঠাউরাবে। না না, এ ছেলে মানুষই তার পক্ষে কিছুতেই করা সম্ভব নয়। নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানো কোনো মতেই চলতে পারে না। আর দীনেশের বিদ্রুপ সে যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিনবাবুর আগে থেকেই আছে। বাড়ি এসে ঠান্ডা ঘরে বসে ঠান্ডা শরবত খেয়ে বিপিনবাবুর উদ্বেগটা অনেকটাই কম বলে মনে হলো। যত সব বাউন্ডুলের দল, নিজেদের কাজকর্ম নেই তাই কাজের লোকেদের ধরে ধরে বিব্রত করা। রাতে খাওয়া দাওয়া সেরে বিছানায় শুয়ে নতুন বইটা পড়তে পড়তে বিপিনবাবু নিউ মার্কেটের ওই ভদ্রলোকটির কথা ভুলেই গেলেন। পরদিন অফিসে কাজ করতে করতে বিপিনবাবু লক্ষ্য করলেন যতই সময় যাচ্ছে ততই যেন গতকালের ঘটনাটা তার স্মৃতিতে আরো বেশি স্পষ্ট হয়ে আসছে। সেই গোলগাল মুখ, সেই ঢুলু ঢুলু অমায়িক চাহনি, আর সেই হাসি। তার এত ভিতরের খবরই যদি লোকটা নির্ভুল জেনে থাকে, তবে রাঁচির ব্যাপারটায় সে এত ভুল করলো কি করে? লাঞ্চের ঠিক আগে, অর্থাৎ 1:05 সময় বিপিনবাবু আর থাকতে না পেরে টেলিফোনের ডিরেক্টরিটা খুলেই বসলেন। দীনেশ মুখুর্জকে ফোন করতে হবে একটা। ফোনই ভালো, অপ্রস্তুত হবার সম্ভাবনাটা কম। 235616 বিপিনবাবু ডায়াল করলেন। হ্যালো। হ্যালো, কে দীনেশ? আমি বিপিন কথা বলছি, চিনতে পারছো? কি খবর? এতদিন পর আমায় মনে পড়লো? কোনো জরুরি দরকার নাকি? না, তেমন কিছু নয়, মানে একটা ঘটনা জানবার জন্য তোমায় একটু ফোন করেছিলাম। বলছিলাম যে তোমার ওই 58-এর কথা কিছু মনে আছে? 58? কি ঘটনা? আচ্ছা, সেই বছরটা তুমি কি কলকাতাতেই ছিলে? আগে সেইটে আমার জানা দরকার। দাঁড়াও 58, 58। দাঁড়াও, আমার ডায়েরি দেখি, একটু ধরো। একটুক্ষণ চুপচাপ বিপিনবাবু তার বুকের ভিতরে একটা দুরু দুরু কাঁপুনি অনুভব করলে। প্রায় 1 মিনিট পর আবার দীনেশ মুখুর্জের গলা পাওয়া গেল। হ্যাঁ, পেয়েছি। আমি বাইরে গেছিলাম 2 বার। কোথায় কোথায় বলো তো? একবার গেলাম ফেব্রুয়ারিতে
কাছেই কেষ্টনগর, আমার এক ভাগ্নের বিয়েতে। আর একবার ও এটা তো তুমি জানো, সেই রাঁচি, সেই যেবার তুমি গেলে। ব্যাস, কিন্তু কেন বলো তো? না, আসলে তেমন কিছু নয়, আমার একটু দরকার ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। বিপিনবাবু টেলিফোনটা রেখে দিয়েই মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তার কান ভোঁ ভোঁ করছে, হাত পা যেন সব কেমন ঠান্ডা হয়ে আসছে। সঙ্গে যে টিফিনের বাক্সে স্যান্ডউইচ ছিল সেটা আর তিনি খেলেন না। খাবার কোনো ইচ্ছেই হলো না, তার খিদে চলে গেছে। লাঞ্চ টাইম শেষ হয়ে যাওয়ার পর বিপিনবাবু বুঝতে পারলে এ অবস্থায় তার পক্ষে অফিসে বসে কাজ করা এখন অসম্ভব। তার 25 বছরের কর্মজীবনে এর আগে এরকম কখনোই হয়নি। নিরলস কর্মী বলে বিপিনবাবু একটা খ্যাতি ছিল। কর্মচারীরা তাকে বাঘের মতো ভয় করত। যতই বিপদ আসুক, যত বড় সমস্যার সামনেই পড়তে হোক না কেন, বিপিনবাবুর কোনোদিনই মতিভ্রম হয়নি। মাথা ঠান্ডা করে কাজ করে সব সময় সব বিপদ কাটিয়ে উঠেছেন তিনি। কিন্তু আজ তার সমস্ত গোলমাল হয়ে গেছে। 2:30টার সময় বাড়ি ফিরে শোবার ঘরে সমস্ত দরজা জানলা বন্ধ করে বিছানায় শুয়ে মনটাকে প্রকৃতিস্থ করে কি করা উচিত সেটা ভাববার চেষ্টা করলেন বিপিনবাবু। মানুষ মাথায় চোট খেয়ে বা অন্য কোনো রকম অ্যাক্সিডেন্টের ফলে মাঝে মাঝেই পূর্বস্মৃতি হারিয়ে ফেলে, কিন্তু আর সব মনে আছে, শুধু একটা বিশেষ ঘটনা তার মনে নেই। এরকম কোনো উদাহরণ তিনি এর আগে কখনোই পাননি। রাঁচি যাবার ইচ্ছে তার অনেক দিন থেকেই ছিল। সেই রাঁচি গেছেন অথচ গিয়ে ভুলে গেলেন, এ তো একেবারে অসম্ভব। বাইরে কোথাও গেলে বিপিনবাবু তার বেয়ারাটাকে সঙ্গে নিয়ে যান, কিন্তু এখন যে বেয়ারাটা আছে সেটা নতুন লোক। 7 বছর আগে তার বেয়ারা ছিল রামস্বরূপ। তিনি রাঁচি গিয়ে থাকলে সেও নিশ্চয়ই যেত, কিন্তু এখন সে আর নেই। এই 3 বছর হলো সেই পুরনো বেয়ারাটা নেই। সন্ধ্যা পর্যন্ত বিপিনবাবু একাই তার ঘরে কাটালেন। মনে মনে স্থির করলেন আজকেও এলে তার সঙ্গে তিনি দেখা করবেন না। 7টা নাগাদ চাকর এসে খবর দিল তার সঙ্গে ধনী ব্যবসায়ী শেঠ গিরিধারী প্রসাদ দেখা করতে এসেছেন। জাদ্রের লোক এই গিরিধারী প্রসাদ, কিন্তু বিপিনবাবুর মানসিক অবস্থা তখন এমনই যে তিনি বাধ্য হয়ে চাকরকে বলে দিলেন তার পক্ষে আজ নিচে নামা একেবারেই অসম্ভব। চুলোয় যাক গিরিধারী প্রসাদ। 7:30টায় আবার চাকরের আগমন। বিপিনবাবুর তখন সবে একটু তন্দ্রার ভাব এসেছে, একটা দুঃস্বপ্নের গোড়াটা শুরু হয়েছে সবে। এমন সময় চাকরের ডাকে তার ঘুমটা ভেঙে গেল। ওফ, আবার কে এলো? চাকর বলল, আগে সুনিবাবু এসেন বাবু, বসেন, ভীষণ জরুরি দরকার। দরকার যে কি তা বিপিনবাবু জানে। চুনি তার স্কুলের সহপাঠী, সম্প্রতি দূর অবস্থায় পড়েছে। কদিন থেকেই তার কাছে আসছে একটা কোনো চাকরির আশায়। বিপিনবাবুর পক্ষে তার জন্য কিছু করা সম্ভব নয়, তাই প্রতিবারই তিনি তাকে না বলে দিয়েছেন। আচ্ছা নাছুরবান্ধা লোক তো চুনি। বিপিনবাবু অত্যন্ত বিরক্তভাবে চাকরটাকে দিয়ে বলে পাঠালে শুধু আজ নয়, বেশ কিছুদিন তার পক্ষে এখন চুনির সাথে দেখা করা সম্ভব হবে না। চাকর ঘর থেকে চলে যেতেই বিপিনবাবুর খেয়াল হলো যে চুনিরও হয়তো 58 ঘটনা কিছুটা মনে থাকতে পারে। তাকে একবার জিজ্ঞেস করাতে দোষ কি? বিপিনবাবু তরতরিয়ে সিঁড়ি দিয়ে নেমে বৈঠকখানায় হাজির হলেন। চুনি যাবার জন্য উঠে পড়েছিল, কিন্তু বিপিনবাবুকে নেমে আসতে দেখে সে যেন একটু আশান্বিত হয়েই ঘুরে দাঁড়ালো। বিপিনবাবু ভনিতা না করেই বললেন, তোমার কাছে একটা একটু বেখাপ্পা প্রশ্ন আছে। তোমার তো স্মরণ শক্তি বেশ ভালো ছিল বলেই জানি। আমার বাড়িতে তো তুমি অনেক বছর ধরেই মাঝে মাঝেই যাতায়াত করছো। ভেবে দেখো তো মনে পড়ে কিনা।
আমি কি 58 সালে রাঁচি গিয়েছিলাম বলতে পারবে? চুনি বলল, 58? হ্যাঁ, 58ই তো হবে, নাকি 59? মানে রাঁচি যাওয়াটা নিয়ে তোমার কোনো সন্দেহই নেই, ঠিক বলছো? চুনি এবার রীতিমতো অবাক হয়ে গেল। তোমার কি যাওয়ার ব্যাপারটা নিয়ে সন্দেহ হচ্ছে নাকি? আমি গিয়েছিলাম, তোমার ঠিক মনে আছে? ভেবে দেখো। চুনি যে সোফা থেকে উঠেছিল সেটাতেই আবার বসে পড়ল। তারপর সে বিপিন চৌধুরীর দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। তারপর বলল, আরে বিপিন, তুমি কি নেশা টেশা ধরেছ আজকাল? এদিকে তো তোমার কোনো বদনাম শুনিনি। তুমি কড়া মেজাজের লোক, পুরনো বন্ধুদের প্রতি তোমার কোনো সহানুভূতি নেই, এইসবই তো জানতুম। কিন্তু তোমার মাথাটা তো পরিষ্কার ছিল, অন্তত কিছুদিন আগে অবধি তো তাই ছিল বলে জানতাম। মানে তোমার মনে আছে আমার যাওয়ার কথা? চুনি এই প্রশ্নের জবাব না দিয়ে একটা পাল্টা প্রশ্ন করে বসল। সে বলল, আচ্ছা, আমার শেষ চাকরি কি ছিল মনে আছে তোমার? বিলক্ষণ, তুমি হাওড়া স্টেশনে বুকিং ক্লার্ক ছিলে, এটা মনে থাকবে না? কি যে বলো। তা তোমার সেটা মনে রয়েছে, আর আমি যে তোমার রাঁচির বুকিং করে দিলাম সেটা মনে নেই? তোমার যাবার দিন তোমার কামরায় গিয়ে দেখা করলাম, ডাইনিং কারে বলে তোমার খাবারের ব্যবস্থা করে দিলাম। তুমি গরমে কষ্ট পাচ্ছিলে, কামরার পাখা চলছিল না, সেটা লোক দিয়ে চালু করালাম। এই সবই তুমি ভুলে গিয়েছো? আরে তোমার হয়েছেটা কি? বিপিনবাবু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়লেন। চুনি বলল, তোমার কি অসুখ করেছে? তোমার চেহারাটাও তো ভালো দেখছি না। তাই মনে হচ্ছে, কদিন কাজের চাপটা একটু বেশি পড়েছিল। দেখি একটা স্পেশালিস্ট যদি। রাঁচি কবে গিয়েছিলাম? উফ। বিপিনবাবুর এই অবস্থা দেখে বোধহয় চুনি আর চাকরির উল্লেখ না করে আস্তে আস্তে বৈঠকখানা থেকে বেরিয়ে গেল। পরেশচন্দ্রকে ইয়াং ডাক্তার বলা চলে। 40-এর নিচে বয়স, বুদ্ধিদীপ্ত চেহারা। বিপিনবাবুর ব্যাপার শুনে তিনি চিন্তিত হয়ে পড়লেন। বিপিনবাবু তাকে মরিয়া হয়ে বললেন, দেখুন ডক্টর চন্দ্র, আমার এই ব্যারাম আপনাকে সারিয়ে দিতেই হবে। আপিস কামাই করার ফলে যে কি ক্ষতি হচ্ছে আমার ব্যবসার, তা আমি বোঝাতে পারবো না। আজকাল তো অনেক ওষুধ বেরিয়েছে, আমার এই ব্যারামের জন্য কি কিছুই নেই? আমি যত টাকা লাগে আপনাকে দেব, যদি বিদেশ থেকে আনবার দরকার পড়ে আমি তারও ব্যবস্থা করব, কিন্তু এই রোগ আপনাকে সারিয়ে দিতেই হবে, কথা দিন। ডাক্তার একটু ভেবে চিনতে তারপর মাথা নেড়ে বললেন, ব্যাপারটা কি জানেন মিস্টার চৌধুরী, আপনার এই রোগ আমার কাছে একেবারে নতুন জিনিস, আমার অভিজ্ঞতা একেবারে বাইরে। তবে একটা উপায় আমি বলতে পারি, ফল হবে কিনা জানি না, তবে একটিবার চেষ্টা করে দেখতে পারেন। ক্ষতির তেমন কোনো আশঙ্কা নেই আমার যতদূর মনে হচ্ছে, এবং আমার বিশ্বাস আপনারও এখন তাই ধারণ যে আপনি সত্যিই রাঁচি গিয়েছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক যাওয়ার ব্যাপারটা আপনি বেমালুম ভুলে গেছেন। আমি সাজেস্ট করছি যে আপনি আরেকবার রাঁচি যান, তাহলে হয়তো জায়গাটা দেখে
আপনার আগের ট্রিপের কথাটা মনে পড়ে যাবে। এটা অসম্ভব কিছু নয়, বুঝলেন। আজ এই মুহূর্তে তো এর চেয়ে বেশি কিছু আর আমার পক্ষে করা সম্ভব নয়। তবে আমি আপনাকে একটা বড়ি লিখে দিচ্ছি, সেটা খেলে হয়তো ঘুমটা পাবে। ঘুমটা দরকার, তা না হলে আপনার ওই অশান্তি আর তার সঙ্গে সঙ্গে আপনার অসুখ দুটিই বাড়বে। আপনি একটা কাগজ আমাকে দিন তো, আর একটা পেনও দিন, আমি একটা ওষুধ আপনাকে লিখে দিচ্ছি। বড়ির জন্যই হোক বা ডাক্তারের পরামর্শের জন্যই হোক, বিপিনবাবু পরদিন সকালে অপেক্ষাকৃত সুস্থ বোধ করলেন। প্রাতকালীন জলযোগ সেরে অফিসে টেলিফোন করে কিছু ইনস্ট্রাকশন দিয়ে সেই দিনই রাত্রের জন্য রাঁচির টিকিট কিনলেন। পরদিন রাঁচি স্টেশনে নেমে তিনি বুঝলেন এই জায়গায় তিনি কুসমিনকালেও আসেননি। স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়ি করে এদিক ওদিক খানিকটা ঘুরে বুঝলেন এখানে রাস্তাঘাট, বাড়িঘর, প্রাকৃতিক দৃশ্য, মোড়াবাদি পাহাড়, হোটেল, বাংলো কোনোটার সঙ্গেই তার বিন্দু মাত্র পরিচয় নেই। হুড্রু ফলস কি তিনি চিনতে পারবেন? জলপ্রপাতের দৃশ্য দেখলেই কি তার পুরনো সব কথা মনে পড়ে যাবে? নিজে সে কথা বিশ্বাস না করলেও পাছে কলকাতায় ফিরে অনুতাপ হয়, তাই এই গাড়ির ব্যবস্থা করে দুপুরের দিকে হুড্রুর দিকে রওনা দিলেন। সেই দিনই বিকেল 5টার সময় হুড্রুতে একটি পিকনিকের দলের দুটি গুজরাটি ভদ্রলোক বিপিনবাবুকে অজ্ঞান অবস্থায় একটি পাথরের ঢিবির পাশে আবিষ্কার করল। এই দুই ভদ্রলোকের শুশ্রূষার ফলে জ্ঞান ফিরে পেতেই বিপিনবাবু প্রথম কথা বলেন। আমি রাঁচি আসিনি, আমার সব গেল, আর কোনো আশা নেই। পরদিন সকালে বিপিন চৌধুরী কলকাতায় ফিরে এলেন। তিনি বুঝেছিলেন যদি না এই রহস্যের উদ্ঘাটন তিনি করতে পারেন তবে তার সত্যিই কোনো আশা নেই। তার কর্মক্ষমতা, তার আত্মবিশ্বাস, তার উৎসাহ, বুদ্ধি, বিবেচনা সবই তিনি ক্রমে ক্রমে হারাবেন। শেষে কি তাহলে তাকে সেই রাঁচিরই? না না না, এরপরে বিপিনবাবু আর ভাবতেই পারেন না, ভাবতে চানও না। বাড়ি ফিরে কোনো রকম স্নান করে মাথায় বরফের থলি চাপা দিয়ে বিপিন চৌধুরী শয্যা নিলেন। চাকরকে বললেন ডাক্তার চন্দ্রকে একবার ডেকে পাঠাতে। চাকর যাওয়ার আগে তার হাতে একটা চিঠি দিয়ে বলল কি জানি ডাক বাক্সে ফেলে দিয়ে গেছে। সবুজ খাম, তার উপর লাল কালিতে লেখা, শ্রী বিপিন বিহারী চৌধুরী, জরুরি এবং একান্ত ব্যক্তিগত। অসুস্থতা সত্ত্বেও বিপিন বাবুর কেন জানি না মনে হলো এই চিঠিটা তার পড়া দরকার। তিনি চিঠি খুলেই চিঠিটা পড়তে আরম্ভ করলেন। তাতে যা লেখা আছে তা খানিকটা এরকম। প্রিয় বিপিন, হঠাৎ বড়লোক হওয়ার কুফল যে তোমার মধ্যে এভাবে দেখতে পাবো আশা করিনি। একজন দুস্থ বাল্য বন্ধুর জন্য একটা উপায় করে দেওয়া কি সত্যি তোমার পক্ষে এত অসম্ভব ছিল? আমার টাকা নেই, তাই ক্ষমতাও সামান্যই। যেটা আছে সেটা হলো আমার কল্পনা শক্তি। তারই সামান্য কিছুটা খরচ করে তোমার ওপর সামান্য প্রতিশোধ নিলাম। নিউ মার্কেটের সেই ভদ্রলোকটি আমার প্রতিবেশী, থিয়েটার করে, বেশ ভালো অভিনেতা। দীনেশ মুখুজ্জে তোমার প্রতি সদয় নন, তাই তাকে হাত করতেও কোনো অসুবিধা হয়নি। আর হাঁটুর দাগটার কথা নিশ্চয়ই মনে আছে, সেই চাঁদপাল ঘাটে আছাড় খাওয়া 1936 সনে। আর কি, এবার সেরে উঠবে। আমার একটি উপন্যাস এক প্রকাশকের পছন্দ হয়েছে, কয়েকটা মাস তাতেই কোনো রকমে চালিয়ে নেব। এটি তোমার বাল্য বন্ধু চুনিলাল। ডাক্তার চন্দ্র আসতেই বিপিন বাবু বললেন, ভালো আছি,
রাঁচি স্টেশনে নেমেই সব মনে পড়ে গেল আসলে। ডাক্তার বললেন, ভেরি স্ট্রেঞ্জ। আপনার কেসটা একটা ডাক্তারি জার্নালে ছাপিয়ে দেবো ভাবছি। বিপিন বাবু বললেন, যাই হোক, আপনাকে যে জন্য ডাকা, দেখুন তো আমার কোমরের হাড়টা আর ভাঙলো কিনা। রাঁচিতে হোঁচট খেয়েছিলাম, এখন মারাত্মক টন টন করছে। উফ। শুনছিলেন বিপিন চৌধুরীর স্মৃতিভ্রম। আমাদের নিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের গল্পের কথা লিপিকে অফুরান ভালোবাসা দিন।